আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইসলামী বিশ্বের প্রথম শিয়া খেলাফত তথা ফাতিমীয় সাম্রাজ্যের বংশ পরিচয় দেখাতে যাচ্ছি। এতে আমরা দেখতে পাবো ফাতিমীয় খলিফাদের বংশধর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্রদের মধ্যে কোন পুত্র থেকে এসেছিল, বর্তমানে এরা কোথায় বসবাস করে, এই লোকেরা ইসলামের কোন মাযহাবের অনুসারী ছিল এবং কেন তারা অন্য মুসলিম রাজ্যের তুলনায় আলাদা বলে মনে করা হয়, এবং আমরা দেখতে পাবো কোন ফাতিমীয় খলিফাদের অধীনে এই সাম্রাজ্য শেষে পৌঁছায় এবং এর পতনের কারণ কি, এবং কোন খলিফা দিনকে রাত আর রাতকে দিন বানিয়েছিলেন। তো চলেন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তো ফাতিমিদের বংশের পরিচয় জানার জন্য আমরা যাব আমাদের পূর্বপুরুষ আব্দুল মুতালিফের কাছে। তো আব্দুল মুতালিফের 11 জন সন্তানের মধ্যে একজন হলেন আবদুল্লাহ, আর আবদুল্লাহর ছেলে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর ছেলে হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যাদের মধ্যে একজন হলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ হয়, আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হলেন জান্নাতীদের সর্দারনী, এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নাম দিয়ে নামকরণ করা হয়েছে ফাতিমি খিলাফত। তো হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর হযরত আলীর বংশধর থেকে 3টি পরিবারের সূচনা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রথম স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর 2 জন পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এবং তৃতীয় পরিবারটি ছিলেন আলীর অপর স্ত্রী হযরত তাসার পুত্র হযরত মুহাম্মদ বিন হানাফিয়া। এই 3টি পরিবারে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর বংশধরদের বেশিরভাগই আফ্রিকায় ইদ্রিসি সাম্রাজ্য এবং পশ্চিমে মরক্কোর শরীফদের রূপে দেখা যায়, এবং এই অঞ্চলগুলিতে বসবাস করার সময় এই পরিবারগুলি আরব এবং পারস্য অঞ্চলের ঘটনাগুলিতে খুব বেশি অংশ নেয়নি। যাই হোক, কারবালা যুদ্ধের পর যে পরিবারটি সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তা ছিল মুহাম্মদ বিন হানাফিয়ার পরিবার, যিনি নিজেই হুসেন রাদিয়াল্লাহু আনহুর এর শাহাদাতের প্রতিশোধ নিতে তৎপর ছিলেন। হযরত আলীর পরিবারের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বংশধররা, যেখানে হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তার পুত্র জৈনুল আবেদিনকে তার উত্তরসূরি হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু জৈনুল আবেদিন এর ইন্তেকালের পর এই পরিবারটিও 2 ভাগে বিভক্ত হয়ে যায়। তার পুত্র হযরত জায়েদের বংশধর থেকে হযরত জায়েদের পরিবারের লোকেরা হযরত জায়েদকে পঞ্চম ইমাম মনে করেন, যদিও শিয়ারা হযরত বাকেরকে পঞ্চম ইমাম মনে করে। হযরত বাকেরের মৃত্যুর পর তার ছেলে জাফর আল সাদেক ষষ্ঠ ইমাম হন। হযরত জাফর আল সাদেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি ছিলেন শিয়াদের সবচেয়ে বড় 2টি মাযহাবের শিকড় বা গোড়া। তো জাফর সাদেকের জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাইল তার পিতার আগে মারা গিয়েছিলেন, কিন্তু তার অনুসারীরা বিশ্বাস করত যে তিনি বেঁচে আছেন এবং তাকে বুসরা শহরের লোকেরা দেখেছিলেন। জনগণের এই চিন্তার ফলে তারা হযরত ইসমাইলের পুত্র মুহাম্মদকে সপ্তম ইমাম হিসাবে স্বীকৃতি দেন। তো বন্ধুরা, এটা শিয়াদের ইসমাইলি ফিরকার ভিত্তি ছিল। তারা সেভেনার বা 7 ইমাম নামেও পরিচিত। এই জন্য হযরত জাফরকে ষষ্ঠ ইমাম এবং তার নাতি হযরত মুহাম্মদকে সপ্তম ইমাম হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু এর বিপরীতে যারা জাফর আল সাদিকের কনিষ্ঠ পুত্র মুসা আল কাইমকে সপ্তম ইমাম হিসাবে বিশ্বাস করেন, আর এদেরকে 12 বা 12 ইমামি শাখা বলা হয়, যারা 12 জন ইমামের অনুসারী বলে মনে করা হয়। তো বন্ধুরা, ফাতিমি খলিফারা শিয়াদের ইসমাইলি শাখার ছিলেন, তাই সেই শাখায় যাচ্ছি। যদি আমরা ইসমাইলিদের 8ম থেকে 10ম ইমামদের কথা বলি, অর্থাৎ আহমেদ আল ওয়াফি থেকে আল রাদি আবদুল্লাহ পর্যন্ত, আব্বাসীয় শাসকদের হুমকির কারণে এই ইমামদেরকে লুকানো ইমাম হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ এরা নিজেদেরকে কখনো প্রকাশ করেননি। তো আল রাদি আবদুল্লাহর পর থেকে ফাতিমীয় খিলাফত শুরু হয়। তো আমি যাচ্ছি আল মাহাদি বিল্লার কাছে। তাকে ইসমাইলি ফাতিমি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ইসমাইলিদের একাদশ ইমাম হিসাবে বিবেচনা করা হয়। 10 শতকের শুরুতে আল মাহাদি তাদের ইসমাইলি মতবাদ প্রচারের জন্য মধ্য প্রাচ্য থেকে উত্তর আফ্রিকার আলজেরিয়ায় চলে যায়।
অনেক মানুষের মধ্যে খেলাফতের অধিকার কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমার বংশধর থেকে হওয়া উচিত। এই প্রচারের ফলস্বরূপ আল মাহদী বেশিরভাগ আলজেরিয়ান আর তুনিসিয়াদেরকে ইসমাইলি ইজমে রূপান্তরিত করতে সক্ষম হন, যেখানে তিনি তার ফাতিমীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। আল মাহদী এই অঞ্চলগুলি থেকে একটি সৈন্য সংগ্রহ করেন এবং সমগ্র অঞ্চলকে আব্বাসীয় খিলাফত থেকে আলাদা করতে সক্ষম হন। আল মাহদী তিউসেনিয়ার সাইলি অঞ্চলে তার সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠাতা করেছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যে ফাতিমীয় নৌবাহিনী এতটাই শক্তিশালী ছিল যে এটি তৎকালীন পরাশক্তি বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ছিল। তার মৃত্যুর পর তার পুত্র আল কাইম দ্বিতীয় নম্বর খলিফা আর ইসমাইলিদের 12 নম্বর ইমাম হন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও ইসমাইলি 12 নম্বরে ইমাম ও ফাতিমিদের 2 নম্বর খলিফা পর্যন্ত। নেক্সট ভিডিওতে ফাতিমিদের লাস্ট খলিফা পর্যন্ত বলবো এবং খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিব ইনশাআল্লাহ। তো যারা আমার আব্বাসী খেলাফতের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখে থাকলে ফলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।